So, Rabassarat Balfour, Ian Leppena Wender, eller Charlie Schweizerei, Alakanan, Medina, Yoti. Jewish troops routed Arab forces from the city of Haifa. ইতিহাসের আয়নায় জায়নিজম। ইউরোপীয় ঘৃণার ছায়ায় জায়নিজমের জন্ম। ইতিহাসে কখনো কখনো এমন অপরাধ রচিত হয় যার পাপের দায় এক জাতির, কিন্তু শাস্তি এসে পড়ে সম্পূর্ণ নিরপরাধ অন্য এক জাতির উপর। ইসরায়েল রাষ্ট্রের জন্ম যেন তেমনই এক ইতিহাস, যেখানে ইউরোপীয় ঘৃণার পাপ ফিলিস্তিনিদের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে। জায়নিজম অর্থাৎ ইহুদি জাতির জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের মতবাদ ১৯০০ শতকের শেষ ভাগে ইউরোপেই জন্ম নেয়, একটি খ্রিস্টান প্রধান তথাকথিত সভ্য মহাদেশে, যেখানে ইহুদি নিপীড়ন ছিল ঐতিহাসিক বাস্তবতা। ফ্রান্সের ড্রেফুস কাণ্ড, যেখানে এক নির্দোষ ইহুদি সেনা কর্মকর্তাকে ধর্মীয় পরিচয়ের কারণে রাষ্ট্রদ্রোহী সাজানো হয়, সে ছিল সেই ঘৃণার এক ভয়ঙ্কর নিদর্শন। ইউরোপের রাজপথে যখন জু গো হোম স্লোগান গর্জে উঠেছিল, লক্ষ্য করুন, আমরা বলছি ইউরোপ, তারা রাজপথে নেমেছিল জিউ গো হোম স্লোগানে। ইহুদিরা নিজেদের যাওয়ার জায়গা খুঁজছিল। এই হতাশা থেকেই থিওডর হার্জল ও তার অনুসারীরা জায়নিজমকে রূপ দেয় একটি রাজনৈতিক আন্দোলনে। প্রথমেই তারা ফিলিস্তিনকে বেছে নেয়নি, বরং উগান্ডা, আর্জেন্টিনা, এমনকি সিনাই উপত্যকার নামও উঠে আসে ইহুদি আবাসভূমি হিসাবে। অর্থাৎ জায়নিজম আদতে ছিল একটি রাজনৈতিক এক্সপেরিমেন্ট, ধর্মীয় কোনো তীর্থযাত্রা নয়। কিন্তু পরে বাইবেলিক আবেগকে রাজনৈতিক অস্ত্রে রূপান্তর করে ফিলিস্তিনকে বেছে নেওয়া হয়, এমন এক ভূমি যেখানে শতাব্দীর পর শতাব্দী সংখ্যাগরিষ্ঠ হিসাবে মুসলিমরা এবং সাথে সংখ্যালঘু খ্রিস্টান এবং ইহুদিরা বসবাস করে আসছিল। ফিলিস্তিনকে ইহুদি রাষ্ট্রে পরিণত করার যুক্তি প্রতিষ্ঠা করতে ইউরোপে এমন এক ধারণা প্রতিষ্ঠিত হয় যে ইহুদি রাষ্ট্রের প্রয়োজন এক যুক্তিপূর্ণ আত্মরক্ষা, যেন তাদের উপর হওয়া ঘৃণার একমাত্র প্রাপ্তিফলই হল একটি জাতিগত রাষ্ট্র গড়ে তোলা। ইউরোপ ছিল দোষী, অথচ আজ তারাই ত্রাতা। জায়নিজম, উপনিবেশবাদীর নতুন মুখ। জায়নিজম শুরু হয়েছিল জাতিগত নিরাপত্তার স্লোগান নিয়ে, কিন্তু তা পরিণত হয় আগ্রাসী উপনিবেশবাদের প্রকল্পে। ফিলিস্তিন ছিল সেই নতুন কলোনি, যেখানে বসতি স্থাপনকারী ইউরোপীয় ইহুদি জনগোষ্ঠী এক কৌশলগত নিপীড়নের মধ্য দিয়ে গড়ে তুলে নিজেদের আধিপত্য। এটি সেটলার কলোনিয়ালিজম, যেখানে একটি বহিরাগত জনগোষ্ঠী স্থানীয়দের সরিয়ে তাদের জমি জোর জবরদস্তি করে দখল করে নেয়। ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোতে যেমন হয়েছে, তেমনি জায়নিস্টরাও ফিলিস্তিনিদের দুর্বলতা এবং উম্মাহ হিসেবে মুসলিম জাতির গাফেলতিকে ব্যবহার করেছে চূড়ান্ত প্রতারণায়। শুরুতে ফিলিস্তিনিরা ইহুদি অভিবাসীদের স্বাভাবিকভাবেই গ্রহণ করে নেয়, কিন্তু ধীরে ধীরে তারা শুধু নিরাপত্তা নয়, ভূমির মালিকানাও দাবি করতে থাকে। জমি কেনার আড়ালে তারা শুরু করে চুক্তিপত্রের অপব্যবহার, দখল ও সহিংসতা। শিকড়বিহীন এই জনগোষ্ঠী স্থানীয় অধিবাসীদের ইতিহাস, সংস্কৃতি ও অধিকারকে মুছে ফেলতে থাকে অস্ত্র এবং চক্রান্তের বলে। ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও জায়নিস্ট চুক্তি। প্রথম বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশরা মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য জায়নিস্টদের সাথে আঘাত করে। ১৯১৭ সালের বেলফোর ঘোষণা সেই চুক্তির দলিল, যেখানে ব্রিটিশ সরকার ঘোষণা দেয় ফিলিস্তিনে একটি ইহুদি জাতির আবাসভূমি গঠনের পক্ষে তারা সহানুভূতিশীল। প্রশ্ন উঠে, ফিলিস্তিন কি ব্রিটিশদের ব্যক্তিগত সম্পত্তি ছিল যে তারা তা অন্য এক জাতিকে দান করবে? এই ঘোষণার পরে শুরু হয় পরিকল্পিত অভিবাসন। প্রথম দিকে ফিলিস্তিনিরা শান্তিপূর্ণ সহাবস্থান প্রত্যাশা করলেও দ্রুতই চিত্র পাল্টাতে থাকে। ইরগুন, হাগানা, লেহির মতো জায়নিস্ট গোষ্ঠী সন্ত্রাসের পথ বেছে নেয়। বোমা হামলা, শরণার্থী শিবিরে গণহত্যা, ফিলিস্তিনি গ্রামবাসীদের উপর বর্বরতা, এমনকি কিছু কিছু উগ্র ইহুদি গোষ্ঠী কর্তৃক ব্রিটিশ প্রশাসনের উপরও হামলা। এই ছিল ইহুদি রাষ্ট্র গঠনের নতুন নীতি। হলোকাস্ট, করোনা থেকে কৌশল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ট্র্যাজেডি হলোকাস্ট বিশ্বব্যাপীকে আলোড়ন তুলেছিল। লক্ষ লক্ষ ইহুদি পুরুষ, নারী, শিশু নাৎসি বাহিনীর হাতে প্রাণ হারায়। আবারও বলছে, নাৎসি বাহিনী অর্থাৎ ইউরোপ, আজকের জার্মানি। এই হত্যাকাণ্ডই পরবর্তী সময়ে জায়নিস্টদের জন্য রাজনৈতিক মূলধনে পরিণত হয়। ইউরোপীয় রাষ্ট্রগুলো, যারা নিজেরাও শতাব্দীর পর শতাব্দী ধরে ইহুদি নিপীড়নে অংশ নিয়েছিল, তারা নিজেদের দায়মুক্তি কিংবা কমন এনিমি প্রশ্নে ভূ রাজনৈতিক অপকৌশলের পথ খুঁজে নেয় ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্যে দিয়ে।
ফলে ইউরোপীয় অপরাধের জন্য ফিলিস্তিনিদের উপর চাপিয়ে দেওয়া হয় রাষ্ট্রহীনতার শাস্তি। জাতিসংঘের ষড়যন্ত্র, সংখ্যাগরিষ্ঠের জমি সংখ্যালঘুকে উপহার। 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিনকে 2 ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেয়। ইহুদিদের হাতে তুলে দেওয়া হয় 55% জমি, যদিও তারা মালিক ছিল মাত্র 5 থেকে 10% জমির। আরব ফিলিস্তিনিরা ছিল সংখ্যাগরিষ্ঠ, শতাব্দীর পর শতাব্দী ওই জমির অধিবাসী, তবু তাদের জন্য বরাদ্দ করা হয় মাত্র 45%। এই ছিল ইতিহাসের সামনে আরেকটি আন্তর্জাতিক অন্যায়, যা সরাসরি পাশ্চাত্য এবং জাতিসংঘের এক পাক্ষিকতায় ঘটেছিল। আরবরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে, কারণ তারা জমি হারাচ্ছিল, নিজেদের পরিচয় হারাচ্ছিল, আত্মমর্যাদা হারাচ্ছিল। 1948 ও নাকবা, নিপীড়নের নবপর্যায়। 1948 সালের 14 মে একটি নাটকীয় ঘোষণার মধ্যে দিয়ে ইসরায়েল আত্মপ্রকাশ করে একটি রাষ্ট্র হিসেবে। The United States recognizes the provisional government as the de facto authority of the new state of Israel. বাইরের দুনিয়ায় একে নবজাতক রাষ্ট্রের জন্ম বলে অভিনন্দন জানানো হলেও ফিলিস্তিনিদের জন্য এই দিনটি হয়ে ওঠে এক সর্বগ্রাসী বিপর্যয়ের সূচনা, যা আজও তাদের জাতীয় স্মৃতিতে দগদগে ক্ষতের মতো জ্বলছে। এই ইতিহাসই নাকবা, আরবি শব্দ যার অর্থ বিপর্যয়। এই ঘোষণার পরপরই আরব রাষ্ট্রগুলো ইসরায়েলের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ করে। অনেকেই এই সংঘাতকে আরব ইসরায়েল যুদ্ধ বলে চিনে থাকেন, কিন্তু বাস্তবতা ছিল আরও গভীর, আরও পূর্ব পরিকল্পিত। যুদ্ধটা শুধু রাষ্ট্রের বিরুদ্ধে নয়, ছিল একটি জাতির অস্তিত্ব মুছে দেওয়ার বিরুদ্ধে চালানো নিপীড়নযজ্ঞ। ইসরায়েলের পক্ষ থেকে এই যুদ্ধ কেবল আত্মরক্ষার প্রচেষ্টা ছিল না, বরং এটি ছিল একটি সুপরিকল্পিত জনশত্রু নির্মূল অভিযান। বেন গুরিয়ন এবং অন্যান্য জায়নিস্ট নেতাদের নথিভুক্ত বক্তব্যে এই পরিকল্পনার আভাস স্পষ্ট। তাদের উদ্দেশ্য ছিল সবচেয়ে কম আরবের মধ্যে একটি ইহুদি রাষ্ট্র গড়ে তোলা, আর সে লক্ষ্যে সবচেয়ে বড় বাধা ছিল ফিলিস্তিনিরা। নাকবার পরিসংখ্যানই বলে দেয় বাস্তবতা। আনুমানিক 7 লক্ষ ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ হন, যাদের অধিকাংশই আর কখনোই নিজ ভূমিতে ফিরতে পারেননি। প্রায় 530টির বেশি গ্রাম ও শহর পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়, যেন ফেরার আর সুযোগ না থাকে। জোরপূর্বক উচ্ছেদ এবং ভয়ভীতির জন্য ইসরায়েলি গেরিলা বাহিনী চালায় গণহত্যা, ধর্ষণ এবং পুড়িয়ে ফেলা হয় অসংখ্য ঘরবাড়ি। দেইর ইয়াসিন, তান্তুরা, দুয়াইমা এই গ্রামগুলোতে সংগঠিত হত্যাকাণ্ড শুধু মানবিক বিপর্যয় নয়, বরং জাতিগত নিধনের নিদর্শন। এই উচ্ছেদের ধরন বিক্ষিপ্ত বা আবেগঘন প্রতিক্রিয়ার ফল নয়, বরং এটি ছিল প্ল্যান ডি, প্ল্যান ড্যালেট নামক একটি নীতির বাস্তবায়ন। এই পরিকল্পনায় জায়নিস্ট মিলিশিয়াদের স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয় আরব গ্রামগুলো দখল ও ধ্বংস করতে, অধিবাসীদের তাড়িয়ে দিতে বা হত্যা করতে। ফলে পুরো অঞ্চল এক ভয়ঙ্কর আতঙ্কে ভরে ওঠে এবং লাখো মানুষ জীবনের ভয়ে সীমান্ত পেরিয়ে আশ্রয় নেয় সিরিয়া, লেবানন, জর্দান এবং মিশরের শরণার্থী শিবিরগুলোতে। এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হল ইসরায়েল কেবল এই বাস্তুচ্যুতদের ফেরত যাওয়ার অধিকার অস্বীকার করেনি, বরং অস্থিতিশীলতা তৈরির ঝুঁকি দেখিয়ে জাতিসংঘের প্রস্তাবও বারবার প্রত্যাখ্যান করেছে। এমনকি প্যালেস্টাইনি শরণার্থীদের জমিজমা, ঘরবাড়ি, ব্যবসা ও স্কুলগুলোকে রাষ্ট্রীয় সম্পত্তি ঘোষণা করে সেগুলো দখলে নিয়ে নেয় এবং পরবর্তীতে সেগুলোর উপরে গড়ে তোলে কিবুতজ, বসতি এবং নতুন শহর। নাকবা নিছক একটি যুদ্ধের ফলাফল ছিল না, এটি ছিল একটি জাতিগত পরিচয়, ইতিহাস এবং অধিকার মুছে ফেলার রাষ্ট্রীয় প্রকল্প। প্যালেস্টাইনের ভৌগোলিক মানচিত্র থেকে আরব অস্তিত্বকে মুছে দিয়ে সেখানে একটি নির্ভেজাল ইহুদি রাষ্ট্র গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য ছিল। আজও এই বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা জাতিসংঘের রেজিস্টার অনুযায়ী বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী ও বৃহৎ শরণার্থী জনগোষ্ঠী হিসেবে রয়ে গেছে। তারা তাদের পূর্বপুরুষদের ভিটায় ফিরতে পারে না, তাদের সন্তানদের জন্ম হয় শরণার্থী হিসেবে, এবং তাদের ইতিহাস কেবল স্মৃতির স্তূপে পড়ে থাকে, যার বাস্তব রূপ আর কখনো তারা দেখতে পায় না। অথচ পশ্চিমা বিশ্ব এই নাকবাকে অনেক সময় উপেক্ষা করে, নৈতিক নির্লিপ্ততা প্রদর্শন করে। হলোকাস্টের স্মৃতিকে যারা যথার্থভাবে সম্মান করে, তারা কিভাবে আরেকটি জাতির বিপর্যয়কে অস্বীকার করে? স্মৃতিসৌধ নাকি ভণ্ডামি? ইয়াদ ভাশেম বনাম দেইর ইয়াসিন। ইসরায়েল রাষ্ট্রে গড়ে তোলা হয় ইয়াদ ভাশেম, হলোকাস্টের নিহতদের স্মরণে নির্মিত এক বিশাল স্মৃতিসৌধ, যেখানে ইতিহাসের নিষ্ঠুরতা এবং গণনির্যাতনের বেদনা তুলে ধরা হয়। কিন্তু এই সৌধের পাশেই ছিল দেইর ইয়াসিন গ্রাম, যেখানে 1948 সালে ইসরায়েলি গেরিলারা ভয়াবহ গণহত্যা চালিয়েছিল। একদিকে নির্মিত হয়েছে করুণা এবং সহানুভূতির স্মারক, অন্যদিকে একই ভূখণ্ডে চাপা পড়ে গেছে এক জাতির আর্তনাদ, তাদের রক্তের ছাপ এবং কবরের চিহ্ন।
এই জোড়াবদ্ধ দ্বৈততা শুধু ইতিহাসের প্রতি উপহাস নয়, বরং জায়নিজমের সেই নির্মম রূপকে নগ্ন করে দেয়, যেখানে ভুক্তভোগী হয়ে ওঠে নিপীড়ক আর স্মৃতিচারণ রূপ নেয় রাজনৈতিক মুখোশে। ইতিহাস কি বিচার চায় না? জায়নিজম শুধুমাত্র একটি অবৈধ রাষ্ট্র নির্মাণের গল্প নয়, এটি এক উপনিবেশবাদী প্রকল্প, যেখানে সহানুভূতির মুখোশে গড়ে তোলা হয়েছে দখলদারিত্বের দুর্গ। ইহুদিবাদ ধর্মের নাম করে যে রাজনৈতিক আন্দোলন চালিয়েছে তা ধর্মীয় নয়, বরং উপনিবেশিক আধিপত্যের ছন্দরূপ। পাশ্চাত্য এই প্রকল্পে শুধু নীরব দর্শক নয়, বরং সক্রিয় সহযাত্রী। নিজেদের পাপ প্রচারের নামে আরেক জাতিকে উচ্ছেদ করেছে, হত্যা করেছে, ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টায় লিপ্ত থেকেছে। ইসরায়েল রাষ্ট্রের নাম নয়, বা কোনো ধর্মের অনুসারীদের নিরাপদ আশ্রয়ের নামও নয়, বরং এটি ফিলিস্তিনিদের দুর্দশার নাম, মুসলিম উম্মার জন্য লজ্জা এবং হুমকির নাম। জায়নিজম কোনো ধর্মীয় আবেগে ঐতিহাসিক রিটার্ন টু ল্যান্ড মতাদর্শ নয়, বরং এটি মানবতা বিরোধী অপরাধের একটি আদর্শিক কাঠামো। আমরা কেন আদর্শিক কাঠামো বললাম? কারণ আমরা ইতিমধ্যেই দেখেছি এই জায়নিজমের মডেল আমাদের পাশের ইসরায়েল, ভারত তার মুসলিমদের উপরে প্রয়োগ করছে। আর ফিলিস্তিনিরা, তারা আজও ধ্বংসপ্রাপ্ত ঘরের ধ্বংসস্তূপে বসে আকাশের দিকে তাকিয়ে থাকে। জমির মালিক হয়েও তারা রাষ্ট্রহীন, আতিথ্যের বদলে বিতাড়িত। ইতিহাসে তাদের স্থান শুধুই প্রতিরোধের এক চরিত্র। আপনাদের কাছে আমরা প্রশ্ন রেখে যাচ্ছি, যা এড়িয়ে যাওয়ার সুযোগ আপনাদের নেই। বলুন, আমাদের ভুল কোথায় ছিল? انقطعت الاتصالات، انقطع العون من أهل الأرض، لم يبق إلا أنت يا الله. يا الله، إنهم يستقرون بقوتهم وإنا تتقي بقوتك عليهم. يا أهل الإسلام، يا أهل الإسلام، أهل الإسلام يستغيثون بكم أن تدعوا ربكم أن ينصرهم. الصلاة جامعة.